সবাইকে আজকে ১৯তম ক্লাসে দাঁড়িয়ে আছি এবং ১৬ই অক্টোবর ২০২১ শনিবার। আজকের হিসাব মতে চলতরিৎ নিয়ে আজকে এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আলাপ করতে হবে এবং চলতরিতের যাবতীয় যে বিষয়াদি, যে প্রশ্নগুলো তোমাদের মনের ভিতরে ছিল, যে প্রশ্নগুলো নিয়ে আলাপ করতে হবে বা এ যাবৎকালে বিভিন্ন বোর্ডে বা ক্যাডেট কলেজে যেই ধরনের প্রশ্ন আসছে সেখান থেকে বুঝে শুনে উত্তর করার মতন একটা একটা বুদ্ধিমত্তার পর্যায়ে আমাদের যাওয়া লাগবে। তো আজকে আমি চাইবো তোমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো, আমি তোমাদের কাছ থেকে অলরেডি ফিডব্যাক পেয়েছি যে কি কি ধরনের প্রবলেম তোমরা ফেস করছো বা কি কি ধরনের ম্যাথমেটিক্স বা কোন ধরনের প্রবলেম তোমরা ফেস করছো। আমি দেখলাম যে তোমরা অনেকে বিভিন্ন বর্তনীর ছবি দিয়েছো এবং অনেক অনেক প্রবলেমের কথা বলেছো। সব কিছু মিলে একটা জায়গায় আইসে আমি জিনিসটাকে কিভাবে সমাধান করব তার কিছু বুদ্ধি বের করেছি। সেগুলো হচ্ছে যে একটা হচ্ছে সমাধানের জন্য অঙ্ক করা, আর একটা হচ্ছে অঙ্ক করে সমাধান দেওয়া। এই দুই জায়গায় একটু ইসে আছে, মানে গ্যাপ আছে। তো গ্যাপটা হচ্ছে যে আমি চাইবো যে তোমরা আমাকে আমার সাথে যেই সূত্রগুলো আছে, যে সূত্রগুলো আমি প্র্যাকটিস করব, এটা আমার সাথে সাথে যেতে যেতে তোমরা সলভ করবা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ইকরা যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া, ফেরদৌস, আমার সাদিয়া, আমি তো তোমাদের আগেই বলেছি মির্জা শানু, ক্রিটিক্যাল সার্কিট বলতে কিছু নাই। সব সার্কিটই সোজা, পারলে সোজা। যেগুলো দেখতে ক্রিটিক্যাল মানে হচ্ছে অনেকগুলো রেজিস্ট্যান্স নিয়ে, এরকম একটা বোর্ডে না জানি একটা ক্যাডেট কলেজ আমি দেখলাম যে রাজশাহী ক্যাডেট কলেজ একটা প্রশ্ন আসছে 10টা সার্কিট দিয়ে। কিন্তু রাজশাহী ক্যাডেট কলেজের সেই প্রশ্নটা হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং ওই প্রশ্নটা ওরা ওই সময়টাতে তখন ওরা ক্লাসে পড়াইছিল বলে ওই কোয়েশ্চেন দেওয়া। কিন্তু ইউজুয়ালি তুমি যত বোর্ডের প্রশ্নগুলো দেখো সেখানে কিন্তু কোনো টাফ কোয়েশ্চেন নাই, আমার মতে নাই। আমি একটাও কোনো কঠিন প্রশ্ন দেখি নেই। হ্যাঁ, তবে ক্যাটাগরাইজেশনের একটা ব্যাপার আছে। ক্যাটাগরাইজেশন বলতে যে কেমন কেমন অঙ্ক আসতে পারে, তার আগে আমি একটু বলে নিচ্ছি কেমন অঙ্ক আসতে পারে বলতে, যে তোমরা নিশ্চিতভাবে জানো যে তোমাদের কাছেও টেস্ট পেপার আছে, আমার কাছেও টেস্ট পেপার আছে। তো তোমরা দেখছো যে বিভিন্ন টেস্ট পেপার করতে গিয়ে কেমন কেমন অঙ্ক আসে এবং সেটা তোমাদের কাছে কোথায় প্রবলেম মনে হয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যখন তুমি একটা সূত্রকে দেখে এটাকে আইডেন্টিফাই করতে পারবা না যেটা কেমনে অ্যাপ্লাই করতে হবে, তখন চলতরিতে সমস্যা হবে। কিন্তু এছাড়া চলতরিতে সমস্যা হওয়ার কোনো আমি কারণ দেখি না। তো এখন তোমরা যারা যুক্ত হয়েছো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার কথা যুক্ত হয়েছ ফাহিম, ওই হেলালুদ্দিন মিহাদ যেটা বললো ওই যে আগে আগে আসার কথা, মানে হচ্ছে অনেকেই বলতেছে যে টাইমিংটা আরেকটু আগে দেওয়ার কথা। তো আমি চিন্তা করতেছি ক্লাসটা 6:15টায় স্টার্ট করব। 6:30 থেকে আমি 7:15 7:30 পর্যন্ত যাব। এখন আমার টাইমিংটা 15 মিনিট আগে আসবে। তোমরা একটু মাথায় রাখো যে আমি ঢাকার টাইমে 6:15তে স্টার্ট করবো ইনশাল্লাহ। সুতরাং জাকি, হ্যাঁ 1 বছর কেটে গেছে। আমি ভালো আছি এদিকে। ওয়ালাইকুম আসসালাম সাহেম। আশরাফুল কবির নয়ন, কারেন্ট ডিভাইডার আর ভোল্টেজ ডিভাইডারের ম্যাথ আমি অলরেডি করাইছি। এটা আসলে কোনো ম্যাথের পর্যায়ে পড়ে না, এগুলো হলো স্বাভাবিক জিনিস। এই কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল এগুলো হচ্ছে একটা সোজা জিনিসকে কঠিনভাবে উপস্থাপন করার চেষ্টা, আর কিচ্ছু না। এটা নিয়ে টেনশনের দরকার নাই। আচ্ছা, সকলকে বছর পূর্তির শুভেচ্ছা। ওকে, তমাল চৌধুরী আসছো? এখনও মনে করো অনেকে আসে নাই। তো আমি একটু সবাইকে নিয়ে স্টার্ট করতে চাই। একটু খেয়াল করি এই অধ্যায়টার আছেটা কি বেসিক, বলো কি আছে বেসিক। প্রথম বেসিকটা কি? প্রথম বেসিক হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে যে বিদ্যুৎ বর্তনীর মানে হচ্ছে যে কি পরিমাণ চার্জ একটা মানে পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যায়। এই তো, এটার দিকে তাকাইলে কত কঠিন প্রশ্ন আসতে পারে এখানে? কোনো কঠিন প্রশ্নে আসতে পারে না যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যে কোয়েশ্চেনটা কি। আমি দেখলাম তোমাদেরকে, আমি যখন জিজ্ঞেস করছি যে তোমরা আজকে যে আমি এটা পড়াবো, মানে এই অধ্যায়টা পড়াবো, তোমাদের কার কি প্রবলেম আছে, তো আমি দেখলাম তোমাদের ভিতর থেকে যারা যারা প্রশ্ন দিয়েছো বা যারা মানে বলছো যে এই হচ্ছে প্রবলেম, আমি দেখছি যে তোমাদের আইডেন্টিফিকেশনগুলো কি কি। এবং
আমি দেখলাম যে তোমাদের মধ্যে থেকে 423টা কমেন্ট আসছে। 423টা কমেন্টের মধ্যে এক একজন মনে করো এক এক ধরনের বর্তনীর হিসাব দিয়েছে। অনেকে বলছে স্যার আমি বিদ্যুৎ বিলের হিসাব পারি না, অনেকে বলছে যে স্যার দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের অঙ্ক পারি না, এটা মোহাম্মদ শরফত আলম বলছে। তারপরে একজন দিনাজপুর বোর্ড 2019-এর একটা প্রশ্ন দিছে, 2019-এর প্রশ্ন দিয়ে বলছে যে এটা একটু বুঝাই দিন। একটা প্রশ্ন আমি দেখিনি কঠিন। তারপরে থার্মোসেটিং প্লাস্টিক আফরিন জামান বুঝতে চাইছে, এত কিছুর মধ্যে থার্মোসেটিং প্লাস্টিক কেন গো, গেল এক। তারপরে হচ্ছে মাইশা তাসনিম, তুমি বলছো বেসিক এলিমেন্টস ফার্স্ট। মাই ডিয়ার, বেসিক এলিমেন্টস অলরেডি আমি ইউটিউবে আপলোড করে রাখছি। বেসিক এলিমেন্টস বোঝানোর সময় না এখন। আমি যতটুকু দেখছি তোমাদের সাথে, অনেকে দেখলাম যে এই অধ্যায়টা থেকে এই ম্যাথমেটিক্যালগুলোর সমস্যা হয়। কী ম্যাথমেটিক্যাল সমস্যা, এটা হচ্ছে আমার বিষয়। তোমাদের ম্যাথমেটিক্যাল সমস্যাটা কোন জায়গায় এটা আইডেন্টিফাই করা লাগবে আগে, যে এই অঙ্কটা হচ্ছে সবচাইতে সোজা এই চ্যাপ্টারের। দ্বিতীয় অঙ্ক হচ্ছে আমরা যখন ওহমের সূত্রটা অ্যাপ্লাই করি যে I = V/R, এটা যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদেরকে চিন্তা করতে হবে। অনেকে বইয়ের মধ্যে এই চিত্রটা নিয়ে বোঝে নাই যে স্যার এই চিত্রের ব্যাখ্যা কী। তোমাদেরকে আমি ওই দিন লাইভ ক্লাসে মনে হয় আমি একবার বোঝাইছিলাম যে এই চিত্রের ব্যাখ্যা। তোমরা যারা আমার লাইভ ক্লাসটা দেখো নাই, তো আমি কেমন করে বলবো। আমি একদিন চলতরিতে লাইভ ক্লাসটা যে করাইছি সেখানে বলছিলাম না যে রেজিস্ট্যান্সের সাথে বিদ্যুৎ প্রবাহের সম্পর্কটা এইরকম। এটার মানে হচ্ছে যে আমি যদি বলি যে এই দিকে দেখো, তোমাদের বইয়ের মধ্যে কি আছে, এই দিকে হচ্ছে ভোল্টেজ দেওয়া এবং এই পাশে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ দেওয়া, তার মানে আই দেওয়া এই পাশে। এটার মানে হচ্ছে ভোল্টেজ বাড়াইলে আই বাড়তে থাকবে। এখন বুঝলাম ভোল্টেজের তো একটা ডিরেকশন আছে। এখন ডিরেকশন যদি আমি চেঞ্জ করে দিই তারপরেও আয়ের মান পরিবর্তন হবে, মানে দিকটা পরিবর্তন হবে। এটা আমি গতদিন বুঝাইছি তোমাদের, যখন চলতরিতের লাইভ ক্লাসটা করাইছি তখন ওরা বুঝাইছে যে এই পয়েন্টে এত, এই পয়েন্টে এত, এই পয়েন্টে এত। আবার যদি আমি ভোল্টেজের বরাবর এরকম আই বাড়াই দিই তাও একবার ডিরেকশন ওইদিকে থাকবে, ডিরেকশনটা এই পাশে থাকবে। তার মানে হচ্ছে ভোল্টেজটা, মানে আমি কি করব, এই যে দেখো একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এখন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় বলো, এই যে প্লাস এই যে মাইনাস, তাহলে এই প্লাস থেকে মাইনাসের দিকেই তো আসে না। এখন যদি আমি ব্যাটারিটা ঘুরাই দিই তাহলে কি হবে, কারেন্টের ফ্লোটা উল্টা দিকে হবে, কারেন্টের ফ্লো তো আর কমবে না। আমার যদি ভোল্টেজটা নেগেটিভও হয়, পজিটিভ থেকে নেগেটিভও হয়, এবং নেগেটিভ ভোল্টেজের কারণে যদি বিভব পার্থক্যটা বাড়ে তারপরেও কিন্তু আমার বিদ্যুৎ প্রবাহটা বাড়বে। এই কারণে ডিরেকশন একবার ওই দিকে গেছে আর একবার এই দিকে আসছে। এটা তো কঠিন কিছু না। এটা কঠিন কিছু না। এই যে আমার হৃদি বলতেছে এটা খাইছে রে। ইশরাত তানজিম মুন, আমার চাঁদের কণা, তোর সাথে আমার 1 বছর পূর্ণ হয়েছে। 1 মিনিট, তোমরা যারা অনেকেই বলতেছ যে এই অধ্যায়ে তোমাদের কারো কোনো সমস্যা নাই, তোমরা যারা অনেকেই বলতেছ, রিজওয়ানা নওরিন, আমি বলতেছি সুইচ অন অফ করলে কি হয় আমি ব্যাখ্যা দিচ্ছি। যারা সুইচ অন অফের ব্যাখ্যাটা আমি বলতেছি, একটু শোনো। এই যে আমার মেহেরুন্নেসা কথা, বিভব পার্থক্য যখন নেগেটিভ হবে তখন এই বিদ্যুৎ প্রবাহের দিকটা চেঞ্জ হবে, এটাই বুঝাইছে, আর কিছু বুঝায় নাই। সোজা জিনিস। থ্যাংক ইউ আফরিন, একটু শোনা। এই যে আমার সাবরিনা যারা একটা সুন্দর কথা বলছে, আমি তোমাদের এই চ্যাপ্টারের উপরে দুইটা সিকিউর ভিডিও আর একটা এমসিকিউর ভিডিও আপলোড করব। মানে তোমরা আমার কাছ থেকে এই চ্যাপ্টার থেকে আরও 4টা ভিডিও পাবা, টেনশন করো না। এবার শোনো, আসল কথায় আসি, একটু শোনো। এখন তোমরা আমাকে বলো, এই যে যখন ভোল্টেজটাকে আমি নেগেটিভ করে দিলাম তখন কারেন্টের ফ্লোটা বিপরীত দিকে হইলো, এই জন্য এটা ডিরেকশনটা উল্টা দিকে আসছে। এই চিত্রের সাথে এই সূত্রটার সাথে আরেকটা সূত্র আছে না, যদি মনে করো তোমাদেরকে অভ্যন্তরীণ রোধের মান দিয়ে দেয়, অভ্যন্তরীণ রোধ, তাহলে এটা হবে I = E/R + R, তাই না? আমি তোমাদেরকে আগেও বলছি এখনও বলি যে তড়িৎচালক শক্তি মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা সবসময় বিভব পার্থক্যের চাইতে বেশি হয়। কেন বেশি হয়?
প্লিজ মনে রাখো, তোমাদের চলতরিতের সৃজনশীলে যদি এমন প্রশ্ন আসে যে তড়িৎচালক শক্তি কাকে বলে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 কুলম্ব আধানকে, এই মনে করো একটা বিদ্যুৎ উৎসের প্লাস থেকে মাইনাসের দিকে আনতে গেলে, আমি এগুলো বুঝাইছি, আমি আবারও বোঝাচ্ছি, যে এই তারের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে রোধ এটাকে আর বলে, আর এই কোষের ভিতরে যেই রোধ এইটাকে বলা হয় স্মল আর, মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তো এই তারের ভিতর দিয়ে যখন রেজিস্ট্যান্স আমরা ফিল করি বা এই কারেন্ট ফিল করে, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে তারের, কিন্তু এই কোষের ভিতরের রেজিস্ট্যান্সটা হচ্ছে স্মল আর। এই স্মল আর এর কারণে সবসময় মনে রাখবা কিছু না কিছু ভোল্টেজ হারায়, ভোল্টেজ অপচয় হয়, বিভব পার্থক্য কমে যায়, এটাকে বলা হয় হারানো ভোল্টেজ, লস্ট ভোল্টেজ। লস্ট ইংলিশ ভার্সন স্টুডেন্ট, তোমাদের কোয়েশ্চেন হবে যে হোয়াট ইজ লস্ট ভোল্ট? দ্য লস্ট ভোল্ট ইজ দ্যাট ভোল্ট হুইচ ইজ লস্ট ডিউরিং দ্য ইলেকট্রিসিটি ফর দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। তার মানে কি, অভ্যন্তরীণ রোধের কারণে বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে বর্তনীতে যে বাধার কারণে ভোল্টেজ কমে যায় এটাকে বলা হয় হারানো ভোল্টেজ। তার মানে কি, এই যে এতটুকু, এটা কি কারণে হয়? কারণ হচ্ছে তড়িৎচালক শক্তিটা বেশি হলেই, তড়িৎচালক শক্তিটার অবশ্যই ভোল্টেজের চাইতে বেশি, কারণ এর ফলে এই বিভব পার্থক্যটা বজায় থাকবে। যখন এখান দিয়ে আই মানে বিদ্যুৎ প্রবাহিত হবে, এই বিদ্যুৎ প্রবাহিত হয় বিভব পার্থক্যের জন্য, আর এই বিভব পার্থক্য বজায় থাকে এটার কারণে, তড়িৎচালক শক্তির কারণে। একটু শোনো, তোমরা একটু শোনো, তার মানে কি? তার মানে হইল এই যে ই মাইনাস ভি ভোল্টেজ, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে এই আই ইন্টু আর। এই যে আই ইন্টু আর, এইটাই হচ্ছে হারানো ভোল্টেজ। মনে রাখবা এই জায়গাটুকু হচ্ছে হারানো ভোল্টেজ, এই যে এই জায়গাটুকু এর দূর হচ্ছে হারানো ভোল্টেজ বা হচ্ছে লস্ট ভোল্ট। আচ্ছা, তার মানে এই যে ই, এই যে ভি, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে আই আর হবে। তার মানে এইটা হচ্ছে এরকম যে আই আর ইকুয়াল টু হচ্ছে আই আর। তো ভি এর বদলে আই আর লিখতে পারি। তখন আমি কি করব, এটাকে ওই পাশে নিয়ে যাব, যে এটা আমি আগেও কতবার দেখাইছি নিজেও জানি না। তার মানে আই কমন যাবে, তার মানে ই ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর, এবং এরপরে এই সূত্রটা আসে। সুতরাং তোমাদের রোধের অঙ্কে সমস্যা তো, দাঁড়াও আমি একটু শেষ করে নিই। এই অঙ্কটা বা এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করবা যখন তুমি দেখবা রেজিস্ট্যান্সের ভিতরে কোণার মধ্যে ছোট্ট আর দেওয়া আছে। আর এই আফরিন আফ্রিদি, অন্তরক মানে ইনসুলেটর, যেটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না সেটাকে ইনসুলেটর বলে। অন্তরক মানে হচ্ছে গিয়ে কাঁচ, প্লাস্টিক, রাবার, যেটার ভিতর দিয়ে কারেন্ট গেলে আমরা মানে কারেন্ট যাবে না, প্লাস্টিক, কারেন্ট যাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 1 মিনিট, আবু বকর সিদ্দিক, রোধের ক্ষমতা কেমনে বের করবা এটা আমি বুঝাই দিচ্ছি, একটু অপেক্ষা করো। রোধের ক্ষমতা কেমনে বের করবা আমি ক্ষমতা বুঝাই দিচ্ছি, বিদ্যুৎ বিলও বুঝাই দিব। এটা মনে রাখবা, আমি একটা একটা করে শেষ করি। তোমরা তো আমার কাছে আজকে 1 মাস যাবত ক্লাস করতেছ। যারা আমার পুরান স্টুডেন্ট ওরা তো আমাকে জানে, চিনে। তোমরা যারা আমার কাছে নতুন তারা তো আমার কাছে 1 মাস ক্লাস করছো। আমি 15 তারিখ শুরু করছি না, আজকে 16 তারিখ। দেখো কেমন করে দিন চলে যাচ্ছে, একটু ভাবো। এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি ডেগুলা, দিনগুলা হিসাব করে রাখতে। দিন চলে যায়। এই যে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, এটা হচ্ছে আমি তখনই ব্যবহার করব যখন কোনো এক জায়গায় অভ্যন্তরীণ রোধ দেয়া থাকবে, তখন কিন্তু এই ভি বাই আর হিসাব করলে হবে না। আচ্ছা, এক গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে তোমরা আমাকে বলতেছিলা স্যার ওই যে রোধ কেমনে সাজাইলে রোধ কত হবে। মনে করো যে কোনো জায়গায় একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে যে এত, এখন করে বললো কি যে রোধগুলোকে কিভাবে সাজাইলে রেজিস্ট্যান্স এত হবে। তখন স্যার কেমন করে করব? এগুলা কিন্তু করার কোনো আলাদা বুদ্ধি নাই, এগুলাকে হচ্ছে সাজাইতে হয়। তোমরা ইংরেজিতে রিঅ্যারেঞ্জ করছো না, এই
এখানে ইলেকট্রিসিটিতে এসে কারেন্টকে রিঅ্যারেঞ্জ করতে হবে, রেজিস্ট্যান্সকে রিঅ্যারেঞ্জ করতে হবে। কেমন করে খেয়াল করো, মনে করো কোনো জায়গায় এরকম দেওয়া আছে, এই ধরো একটা, তারপরে ধরো যে এইরকম একটা, তারপরে এইরকম একটা, এইরকম একটা। অনেকরে দেখলাম কিরশফের সূত্র, কিরশফস ল, যেটা আগে আমরা কারশফস ল বলতাম, কারশফের সূত্র নিয়ে তোমরা উঠে পড়ে লাগছো। আরে কারশফের সূত্র তো এসএসসির সিলেবাসে না, এটা ইন্টারমিডিয়েটের সিলেবাসে। এখন মনে করো যে এইখানে একটা রেজিস্ট্যান্স দেওয়ার পরে এই রকমভাবে বলছে যে এইখানে হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে এবং এইখানে হচ্ছে কারেন্ট। আচ্ছা, এইরকম একটা রেজিস্ট্যান্স। এখন তুমি দেখো এই রেজিস্ট্যান্স দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যাবে। মনে করো তোমার কাছে জিজ্ঞেস করলো যে এইটা হইল R1, একটা অঙ্ক দিয়ে বুঝো, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা R4, এটা R5। এখন যদি তোমাকে বলে যে R5 এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা কেমনে বাইর করবা? আবার যদি বলে যে R2 এর রোধ কত, রোধের ক্ষমতা কত, তাইলে কেমনে বাইর করবা? আর যদি বলে যে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান মনে করো 4 ওহম, খেয়াল করো কয় ওহম? 4। প্রত্যেকটা রেজিস্ট্যান্স 4 ওহম, তার মানে কি R1, R2, R3, R4, R5। মনে করো তোমাদের পরীক্ষা এটা দিয়ে একটা প্রশ্ন আসছে, এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রশ্ন। আচ্ছা, এইটাও বাদ, মনে করো যে, খেয়াল করো, মনে করো যে এরকম হইল, তোমরা এগুলো নিজেরাই পারবা, একটাও টেনশন করো না। এই যে মনে করো যে এরকম যে একটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সের হচ্ছে সার্কিটের একটা ভোল্টেজ দেওয়া আছে, এরপরে মনে করো যে মাথা নষ্ট একটা রেজিস্ট্যান্স দিল এইরকম একটা, তারপরে এইরকম একটা, এরপরে এখান থেকে একটা ঘুরাইয়া আবার ওদিক চলে গেল, তারপরে আবার মনে করো ঘুরাইয়া এদিকে আসলো, তারপরে উপরে উঠে গেল, তারপরে এদিকে আসলো, এরপরে আবার এদিকে এসে এরকম করে টুকুস করে ঘুরে গেল। যেমনে ইচ্ছা এমনি মনে করো ঘুরতেছে ফিরতেছে, দিয়া রেজিস্ট্যান্স দিয়া বসকে ফেলছে তোমারে। তো কি হয়েছে? এটা দিছে তো কি হয়েছে? এটা কি, এনে সমস্যাটা কোথায়? বলে স্যার এটা তো বুঝতেই পারি না স্যার, কোনটা দিয়ে কি হবে। এটা কেন বুঝো না? আমি যদি আরও রেজিস্ট্যান্স দিতাম, মনে করো 20টা রেজিস্ট্যান্স দিলাম, তো সমস্যাটা কোথায়? যে এইখানে আমি এমনি না দিয়া ধরে এনে আরও একটা চরকা বকরা দিব এখানে, যে এখানে হচ্ছে এই রকম দিয়া, ধরেন যে এই রকম দিব, তারপরে আবার এই রকম দিব, আবার এই কোণার থেকে আবার এমনি করে একটা মারব, তো হইছে কি? সমস্যা নাই তো। এখানে রেজিস্ট্যান্স এটা 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিল, 10টা রেজিস্ট্যান্স। তো সমস্যাটা কোথায় এখানে? এটা পারবা না? দিল এখানে 20 ভোল্ট, ঠিক আছে, এটা 20 ভোল্টের একটা রেজিস্ট্যান্স। এখন এগুলারে সাজাও, তো এটা কোনো ব্যাপারই না। এটার দিক তাকাও, তুমি এখানের দিকে তাকাও, এই রেজিস্ট্যান্সটার দিকে একটু তাকাও। তোমারা যদি বলে যে R2 এর ক্ষমতা কত, রোধের ক্ষমতার সূত্র পি, প্লিজ মাথায় রাখো, পি মানে I²R। এই পি মানে হচ্ছে I²R। তোমরা আগামী 5 মিনিটে তোমরা যে 257টা কমেন্ট করছো, এর মধ্যে 100 কমেন্টের উত্তর আমি এখন দিব এই একটা জিনিস দিয়ে, ঠিক আছে? এখন এই যে P = I²R, কিসের I কিসের R? তোমাকে যেই রেজিস্ট্যান্সের ক্ষমতা বাইর করতে বলবে, এইটা হচ্ছে সেই রেজিস্ট্যান্স, আর ওই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হয়, এইটা হচ্ছে সেই I। তুমি সেই আইকে স্কোয়ার করে আর দিয়ে গুণ করবা। এখন তুমি একটু তাকাও, এখানে তাকাও, এই যে এখানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই যে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তো এখন তুমি আমারে বলো, এই পয়েন্টটাতে আইসা কারেন্ট ভাগ হয়ে গেছে না, হয়েছে না ভাগ? তাহলে তুমি এখন খেয়াল করো, তুমি কেমন হিসাব করবা? তুমি হিসাব করবা এমনে যে দেখো, এই যে দেখো, এই যে R1 R2 হচ্ছে সিরিজে আছে RS, এই যে R4 R5 সিরিজে আছে RS। তুমি কেমন করে বুঝবা? যখন বুঝবা দুইটা রেজিস্ট্যান্স একই তারে আছে, তাইলে সেটা সিরিজ। আর যদি এরকম দেখো
যে দুইটা রেজিস্ট্যান্স আলাদা আলাদা তারে আছে, আলাদা আলাদা তারে, দুইটা রেজিস্ট্যান্স আলাদা তারে আছে, তখন এটা হচ্ছে প্যারালাল, সমান্তরাল। তুমি সমান্তরাল চিনতেই হবে। তুমি কেমনে চিনবা? যখন দেখবা দুইটা রেজিস্ট্যান্স এক তারে নাই, দুই তারে আছে, তাইলে এটা প্যারালাল। আর যদি দুইটা রেজিস্ট্যান্স তিনটা রেজিস্ট্যান্স একই তারে থাকে, তাহলে এটা সিরিজ। তাহলে এই যে এটা একই তারে আছে, একই তারেই তো আছে, সিরিজ। একই তারে আছে, সিরিজ। তাহলে এটাও সিরিজ, এটাও সিরিজ। সিরিজ মানে যোগ, শেষ। তার মানে এই হচ্ছে আপাতত এটা হচ্ছে সিরিজ। তার মানে এটা দুই, এটা দুই। মনে করো যে সবগুলো মিলে হচ্ছে 4। মনে করো যে এই সব ওহম হচ্ছে 4 ওহম। তাহলে তুমি আমার বলো কি হবে? এই যে 4 আর 4 হচ্ছে 8, এই যে 4 আর 4 হচ্ছে 8, এই 8 4 আর 8 প্যারালাল আছে, শেষ অঙ্ক। চোখের দিকে এটার দিক তাকাই অঙ্ক শেষ হয়ে যাবে। যে এখানে 8, 4 আর 4 যোগ করলে 8 হয়, এখানে 4 আর 4 যোগ করলে 8 হয়। তাহলে 8 4 আর 8 আছে প্যারালাল। তার মানে আমার বাইর করতে হবে 1/rp, শেষ গল্প। তার মানে কি? এটা হবে 1/4, 1/8, 1/8। তাহলে 8 8 আর 4 এর লসাগু 8 হবে। তাহলে এখানে হচ্ছে 8, তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে হচ্ছে 2 আর 1 3 আর 1 4। তাহলে অ্যাকচুয়ালি কি হইলটা কি? এখানে 4 আর 4 8, এখানে 4 আর 4 8, এই যে 1/8 1/8, আর মাঝখানে একটা 4, এই যে 4। তাহলে সব হিসাব করলে উপরে উঠতেছে 4/8। তার মানে 4/8 মানে হচ্ছে হাফ। তার মানে হচ্ছে 1/rpর মান যদি হাফ হয় পরীক্ষার হলে, এই rpর মান 2 লিখতে ভুলো না। পরীক্ষার হলে আবার rpর মান ওই তুমি হাফ লেখা দিয়েছো না, তাইলে হবে না, এটা 2ই হবে। তার মানে এটা হচ্ছে 2 ওহম। তার মানে কি? তোমাকে যেইভাবে রেজিস্ট্যান্স সাজাই দিছে, এখানে তোমার রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। এখন যদি তোমাকে বলে এই রেজিস্ট্যান্সগুলো কিভাবে সাজাইলে 5 ওহম হবে, এই রেজিস্ট্যান্স কিভাবে সাজাইলে 5 ওহম হবে, তুমি বলো। আমাকে বলো এই রেজিস্ট্যান্স কেমনে সাজাইলে সবগুলা মিলাইলে 5 ওহম হবে। উত্তর আছে তোমাদের কাছে? 2 সেকেন্ডে বাইর করবা, 2 সেকেন্ডে। এটার দিক তাকাও আর এটার দিক তাকাও। এই তুমি আমার প্রশ্নটা শোনো, 4 ওহমের 5টা রেজিস্ট্যান্স কেমন করে সাজাইলে 5 হবে বলো। নিরু, এগুলা সোজা, সবই সোজা। পূজাবারই বর্তনী তো সোজাই থাকবে। কোন বর্তনীটা কঠিন তাই আমারে বল, কোনটা কঠিন? আমার জান্নাতুল ফেরদৌস আফিফা সুলতানা নওরিন, ওই যে কুমিল্লার, ও আমারে কি জানি একটা বলছিল অনেক আগে, আমার মনে পড়ছে হঠাৎ করে। ওই রাজশাহী ক্যারেট কলেজের একটা অঙ্ক, এটা আমি ওরা বলছিলাম করাই দিবে, এখনো করাইতে পারিনি। আমি এটার উপরে ক্লাস দেবো দাঁড়া। ইশতিয়াক আলম জাকি, এগুলো তো সোজা। এই বল রিফাত বাবু, কেমন সমান্তরালে করবি বল। এই যে আমার KH আবির, ও আগে অঙ্ক শেষ করাই লাগে নাই। এই যে আমার জান্নাতুল ফেরদৌস, সোজা অঙ্ক। আমার এই যে মাহাদিয়া রহমান, আমার আশরাফুল ইসলাম শিমুল, ইমরান শুভ, কি কিউট। এই যে আমার সানজিদা জিসা, মাথা নষ্ট, এগুলো তো আগেই পারে। কামরুন নাহার আইডি থেকে 4টা প্যারালাল, একটা সিরিজ। সাবাস বেটা সাবাস, শেষ। আমি আর কি অঙ্ক করবো? এটা 4টা প্যারালাল সাজাও, শেষ, ঘটনাকল্প শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে এগুলো সব সার্কিট সোজা। সার্কিট কঠিন না, কিন্তু ওরা প্রেজেন্টেশন দেয় কঠিন করে। এখন ঘটনা হইল, স্যার এমন একটা সার্কিট পরীক্ষায় কি আসবে? তোমাদের পরীক্ষায় এগুলো আসবে না, গ্যারান্টি। তোমাদের পরীক্ষায় হাইয়েস্ট এগুলো আসতে পারে। আর আমি ওই যে একটা দিছি না আমাদের সৃজনশীলে, সেইগুলো আসতে পারে। কিন্তু তুমি মনে করো না যে তোমাদের বোর্ড পরীক্ষায় 15-20টা রোদ দিয়ে কোনো রেজিস্ট্যান্স দিবে, নো, এত পাগল না। এগুলো ইন্টারমিডিয়েটে তোমরা দেখতে পারো যে এরকম চক্কর পক্কর একটা ইসে দিবে, কিন্তু এগুলো সোজা। এটা দেখতে দেখা যায় গ্যাঞ্জাম, কিন্তু কিছুই না। এটা হলো 1 মিনিটের একটা অঙ্ক। এখানে কি করতে হবে? এই 4টা প্যারালাল, 1 2 3 4, শেষ। তার মানে কি? তার মানে হচ্ছে
1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 সব মিলাইলে 1 হবে। তো 1-এর সাথে আরেকটা যোগ করে দিব, 4, 5 হয়ে যাবে। তার মানে কাহিনী শেষ। তার মানে এই যে 5। এখন যদি প্রশ্ন করতো যে কেমন করে সাজাইলে 9 হবে, মনে করো আবার প্রশ্ন করছে যে 4 ওহমের 5টা রোধ কেমন করে সাজাইলে 9 হবে। 9 সরি 9 না, ধরো যে 8 হবে। 4 ওহমের 5টা রোধকে কেমন করে সাজাইলে 8 হবে, বলো কি করতে হবে? তার মানে এটার হিসাবটা কি? এটার হিসাব হচ্ছে 4 ওহমের 2টা রোধ প্যারালাল সাজাইলে এটার রেজিস্ট্যান্স হবে অর্ধেক, মানে 4-এর অর্ধেক 2। তাইলে আমি যদি 2টা 4 প্যারালাল করি তাইলে হবে 2, আবার 2টা 4 প্যারালাল করলে হবে 2, 2 আর 2 যোগ করলে হবে 4, আরেকটা 4 যোগ করে দিব 8। শেষ। তার মানে কি? তার মানে এইটা এরকম করলে হবে 5, টোটাল আসবে 5। আর যদি মনে করো এইখানে একটা, এইখানে একটা, 2টা প্যারালাল, তাহলে 2 হবে, মানে 4 4 2, 1/4 প্লাস 1/4 মানে 4/2, 2/4। তো আরপির মান হবে 4/2, তাহলে 2, তাহলে এখানে 2, তারপরে এখানে 4, আবার হচ্ছে এইখানে হচ্ছে 4 তাহলে হিসাব করো, হিসাব করো, এই যে এখন এখানে হবে 8, এখানে 8 হবে। তো যদি তোমাদের পরীক্ষায় এমন প্রশ্ন আসেই যে কেমন করে সাজাইলে কেমন হবে, তখন তুমি রোধের দিকে তাকাইয়া একটু ভাববা কত কত দেওয়া আছে রোধের মান, তাহলে এগুলোর 4টা যদি একসাথে করি কি হবে, 3টা একসাথে করলে কি হবে, 2টা একসাথে করলে কি হবে, সিরিজ করলে কি হবে, প্যারালাল করলে কি হবে। তুমি 2 মিনিট ভাববা, সির্ফ 2 মিনিট, কাজ শেষ। আমির হামজা যদি আলাদা আলাদা রোধ দেওয়া থাকে আলাদা আলাদা হবে, সেই ক্ষেত্রে একটু কষ্ট বেশি হবে, মানে তখন অঙ্ক করতে হবে যে যদি মনে করো এরকম দেয়া থাকলো যে 2 3 4 5 6 অস্থির অবস্থা, তখন দশমিক আসবে। এই যদি দশমিক দেয় মানে অ্যাকচুয়ালি রোধ কেমনে সাজাইতে হয় এটা দিয়ে যদি প্রশ্ন করে, তাহলে স্টুডেন্টকে অনেক খাটানো যাবে। মনে করো আমি যদি একটা অঙ্ক দেই, তুমি অঙ্কের দিকে তাকাইয়া তোমার 20 মিনিট ভাবতে হবে যে এটা কী হইলো। যদি মনে করো সবগুলো রেজিস্ট্যান্স এক এক রকম দিল, একটা 7, একটা 8, একটা 2.5, একটা 3.8, আরেকটা 1.9, তখন মাথাটা বেড়াচাড়া হয়ে যাবে। কিন্তু এই অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট না, এটা পরীক্ষায় আসবে না। মানে এত অস্থির অঙ্ক, মাথা নষ্ট করা অঙ্ক পরীক্ষায় আসবে না। আমি যেহেতু টার্গেট করতেছি এসএসসি পরীক্ষা, তাইলে আমি এগুলো পড়াবো। এসএসসি পরীক্ষায় কি আসবে আমি সেই আন্দাজে পড়াচ্ছি। এখন যদি অফুরন্ত টাইম থাকতো তাইলে মনে করো একটা বিশাল বিশাল সার্কিট সলভ করা যেত, কিন্তু আমার তো এখন পরীক্ষার টার্গেট, এগুলো পরীক্ষায় আসবে না। এটা হার্ডলি আসতে পারে পরীক্ষায়। মনে করো যে এমন যদি বলতো যে স্যার ওই কোথায় গেলাম, ওই যে কোনো এক ব্যক্তির বাড়িতে গেলাম, তার বাড়িতে এতটা বাতি, এতটা ফ্যান, এতটা ফ্রিজ, এতটা মাইক্রো ওভেন, এতটা এসি, এতটা ল্যাপটপ, কম্পিউটার চলতেছে, সব মিলাইলে বিল কত। তা বিল কতর অঙ্ক কেমন করে করা লাগবে? বিলের অঙ্ক কেমনে করে করবা? বিলের অঙ্ক হচ্ছে সবচেয়ে সোজা। বিলের অঙ্ক সবচেয়ে সোজা, কারণ বিল মানে কি? পাওয়ার মানে হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, রিসেন্টলি আমি একটা ওই যে ব্যয়িত শক্তির ভিডিও দিছি না, মাথা নষ্ট হয়ে গেল সব জায়গায়। কারণ এটা আসলে আমি দুঃখিত, আমি গতবারের যে ব্যাখ্যা দিছি সেই ব্যাখ্যায় আসলে ভালো মতন বুঝাইতে পারিনি। এইবারের যে ব্যাখ্যাটা আমি দিছি এই ব্যাখ্যায় 1% ভুল নাই। এবং আমি এই ব্যাখ্যাটা কেন দিছি, কারণ তোমাদের আমার এই ব্যাচের অন্তত 20 জন আমারে বলছে স্যার চট্টগ্রাম বোর্ড 2017 আর ঢাকা বোর্ড 2020-এ কাজ ক্ষমতা শক্তির যে অঙ্ক আসছে এই অঙ্কর স্যার কী অবস্থা। তখন আমি বাধ্য হয়ে এই ব্যয়িত শক্তির অঙ্কটা দিয়েছি। ব্যয়িত শক্তি মানে হচ্ছে সব সময় মাথা রাখতে হবে যে কি পরিমাণ আমি পাইলাম। সোজা হিসাব ব্যয়িত শক্তি, সোজা হিসাব হচ্ছে mgh, আর কোনো কথা নাই।
এটা ব্যয়িত শক্তি, এটা ব্যয়িত শক্তি mgh। এখন ও যতক্ষণ কাজ করবে ততক্ষণকে টাইম দিয়ে ভাগ করলে এটা হবে এখন ক্ষমতা। শেষ, এইখানেই শেষ ক্ষমতা। এবং এটা কী ক্ষমতা? এটা লভ্য কার্যকর ক্ষমতা, পাওয়ার অফ আউটপুট। এটা পাওয়ার অফ আউটপুট। আর যন্ত্র কতটুক ক্ষমতা মানে কতটুক ক্ষমতা দিয়ে যন্ত্র বানানো হয়েছে, এইটা হচ্ছে পাওয়ার অফ ইনপুট। প্লিজ মাথায় রেখো, ঠিক আছে? এটা সত্য কথা। ফাহিমা তাসির একদম সোজা কথা বলছি, শোনা। এই যে গাইড ফলো করে, তো এক এক গাইড এক একভাবে দেয়। আরে গাইডের মধ্যে যে অঙ্কটা করছে, আকাশ থেকে বাতাস থেকে একটা সমাধান নিয়ে আসে যে এই একটা করে দিল, একটা ব্যাখ্যা নাই, একটা বিশ্লেষণ নাই, হুট করে একটা মাইরা দিবে, তখন বুঝে আর না বুঝে এটা লেখা দেয়। সোজা হিসাব। এটা হচ্ছে এই মানে না 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 তাহমিদ আফরোজ মাই ডিয়ার, আল্লাহর দোহাই লাগে এই কথা মাথায় আনবা না যে কোয়েশ্চেন হার্ড হবে। কোয়েশ্চেন কোনো হার্ড হবে না। কোয়েশ্চেন দেখা তোমরা যদি আনন্দ না পাইছো আমাকে বইলো, কোয়েশ্চেন সোজা আসবে, তোমরা পারবা। কোয়েশ্চেন সোজা আসবে। এর মধ্যে এই অঙ্কটা যখন আমি করাইছি তখন আমার ইউটিউবের কমেন্টের মধ্যে গিয়া দেখো, মাথা নষ্ট, বিজ্ঞানীরা সব চলে আসছে এখন। এক একজন আমাকে বলতেছে, স্যার অপচয়কৃত শক্তির তো হিসাব করলেন না। আরে অপচয়কৃত শক্তির হিসাব করবো কোত্থেকে? এইটা মানেই হচ্ছে আমি কদ্দূর পাইলাম, এইটা নিশ্চিতভাবে এটার চাইতে কম, এটার চাইতে কম, এটার চাইতে যতটুকু কম, এইটাই হচ্ছে অপচয়কৃত শক্তি। এটা আমি কেন এটা হঠাৎ করে মাথায় আসছে, কারণ এই যে এখানে আমি সেই হিসাবটা নিয়ে আসছি। এই যে ব্যয়িত শক্তি, আমি যে কারেন্ট চালাইতেছি, বাতি জ্বালাইতেছি, ফ্যান চালাইতেছি, এটা ঘুরতেছে। তো আমার ফ্যান 150 ওয়াট, 150 ওয়াটের ফ্যান 5 ঘন্টা চললে কত টাকা বিল আসবে? এটা আমি কেমন করে করব? আমার এই ফ্যান 12 ওয়াট, এই যে বাতি 5 ওয়াট, তো 5 ওয়াটের 10টা বাতি দৈনিক 10 ঘন্টা চললে 1 মাস পরে কত বিল আসবে? এই অঙ্ক আমি কেমন করে করব? এই যে এটা দিয়ে করব, এটা দিয়ে করব। P = W/T, সোজা কথা। তো P = W/T মানে হচ্ছে কি? এই যে ব্যয়িত শক্তি, এই যে কতটুক কাজ করছে, তো এই যে ব্যয়িত শক্তি আমি বের করব। এই ব্যয়িত শক্তি হচ্ছে এই যে W, কতটুকু কাজ করছে। এই কাজ করছে মানে হচ্ছে ক্ষমতার সাথে টাইম গুণ। শেষ। এই হলো সোজা অঙ্ক। তার মানে এই P, এটার একক হচ্ছে ওয়াট। আর একটু মনে রাখতে হবে, এই বিদ্যুৎ বিল হিসাব করার সময় টাইম সেকেন্ডে হিসাব করা হয় না, আওয়ারে হিসাব করা হয়। আওয়ার। এই টি এর একক হচ্ছে ঘন্টা, এটার একক ঘন্টা। এই কারণে ডাব্লিউ, এটাকে আমি হচ্ছে ইউজুয়ালি 1000 দিয়ে ভাগ করলে এটা হবে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা। আজকে আমি তোমাদের জন্য একটা ত্রিকোণমিতির ক্লাস দিছি। তোমাদের যাদের উচ্চতর গণিতের 8.3 নিয়ে সমস্যা, তোমাদের 8.3-এর কোনো অঙ্ক বাদ রাখবো না। এবং 8.3 হলো সবচেয়ে সোজা অধ্যায়, মানে অঙ্কের দিক তাকাইলেই তোমার হাসি পাবে যে এর কি অঙ্ক, সোজা অঙ্ক। 8.3-এর উপরে আমি কি ক্লাস দিব, একটু ওয়েট করো। 8.3 আর 11.4 বাকি আছে। তো এই যে W = PT/1000, এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারটাই হচ্ছে ইউনিট। এবার তুমি যত অঙ্ক টেস্ট পেপার আছে খুঁজে বের করো, এরপর এটার মধ্যে বসাও। তোমার টেস্ট পেপারের বিদ্যুৎ বিলের যত অঙ্ক এ যাবৎকালে আসছে সব অঙ্ক পারবা, একটা সমস্যা নেই। স্যার কেমন করে পারবো? তুমি যতটা, মনে করো যে যতটা ওয়াট, হিসাব করো যে 5 ওয়াটের 10টা বাতি, ধরো যে 15 ওয়াটের 5টা ফ্যান, 120 ওয়াটের 2টা ফ্রিজ, তারপরে হচ্ছে গিয়ে 1 কিলোওয়াটের 2টা পানির মোটর, তারপরে মনে করো যে 20 ওয়াটের 2টা ল্যাপটপ,
আছে, এক বাসায় এত কিছু চলে, চলুক, সমস্যা কি। ওর ওর মনে করো যে বাতি চলে 10 ঘন্টা, ফ্যান চলে 5 ঘন্টা, তারপরে ফ্রিজ চলে 18 ঘন্টা, মোটর চলে 2 ঘন্টা, ল্যাপটপ চলে 12 ঘন্টা, চলুক, সব যোগ করবা, সব যোগ করে হিসাব করে ফেলবা যে কত হয়। যা হয় সব হিসাব করলে এটা এক দিনের খরচ হবে। এই যে টোটাল হিসাব করো, এখানে যা আসবে, এই যে 10 10 100 আর 5 মানে 500 ওয়াট আওয়ার, এটার 1000 দিয়ে ভাগ করবা, প্রত্যেকটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এই যে পি মানে হচ্ছে পাওয়ার, এই যে পি হচ্ছে এই যে এইটা, আর এই যে টাইম কত ঘন্টা, এই যে এটা হচ্ছে 10 ঘন্টা। তাহলে কয়টা আছে, এই যে 10টা, পাওয়ার 15 ওয়াট, কয় ঘন্টা চলে, 5 ঘন্টা, কয়টা আছে, 5টা। এই যে পাওয়ার 120 ওয়াট, কয় ঘন্টা চলে, 18 ঘন্টা, কয়টা আছে, 2টা। তো 18 দুগুণে 36, 36 ইন্টু 12 হিসাব করো, 12 হিসাব করে 1000 দিয়ে ভাগ করো। সব মিলাইলে মনে করো যে সব মিলাইয়া কত আসবে, ধরো যে আসলে হচ্ছে 56 ইউনিট। ধরো আমি একটা আন্দাজ করলাম আর কি, পুরোটা হিসাব করি না, ধরো আমি 56 ইউনিটের হিসাব করতেছি, যেগুলো সবগুলারে হিসাব করে 1000 দিয়ে ভাগ করলে 56 ইউনিট আসবে। তোমার বই দিয়ে দিবে পরীক্ষার হলে যে 1 ইউনিটের দাম 12 টাকা, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 12 টাকা, 13 টাকা, 15 টাকা। তারপর বলবে সেপ্টেম্বর মাসের বিল কত। তো সেপ্টেম্বর মাসে কয় দিন, সেপ্টেম্বর মাসে যত দিন সেটা দিয়ে হিসাব করবা। তার মানে যদি হয় যে 1 ইউনিটের দাম 10 টাকা আর 1 মাসে 30 দিন, তাহলে টোটাল বিল কত হবে, ওই যে 56 ইউনিট, 1 ইউনিটের দাম 10 টাকা, 1 মাসে আছে 30 দিন, যেই মাসে 30 দিন সেই মাসে হিসাব করে দিয়ে দিবা। এই হচ্ছে বাংলাদেশ টাকার দাম। তুমি আমারে বলো কোন বিদ্যুৎ বিলের অঙ্ক পারো না? আচ্ছা, আবার যদি আমার প্রশ্ন করে যে একটা বাতির গায়ে এত লেখা আছে, বাতির রোধ কত, একটা বাতির গায়ে এত লেখা আছে, বাতিটি কতক্ষণ চলালে কতক্ষণ, আছে না অঙ্ক? এগুলা কোনো অঙ্ক? এগুলা তোমাদের কাছে কোনো অঙ্ক? এটার আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি, আমি 100 শিওর যে একটা বিদ্যুৎ বিলের অঙ্ক তুমি আমার দেখাইতে পারবে না, পুরা টেস্ট পেপার খুঁজা, যে এটা কঠিন। প্রিন্স, তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে দ্বিগুণ করলে কি হবে, এটার ব্যাখ্যা দিব। দাঁড়া শোন, এটা নিয়ে আমি কথা বলতেছি। যে কেউ যদি প্রশ্ন করে যে স্যার তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে ফেলি তাহলে রোধ কেমন হবে, প্লিজ মাথায় রাখবি, তারের দৈর্ঘ্য দ্বিগুণ করে ফেলাইলে, তারের দৈর্ঘ্য দ্বিগুণ হইলে ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে। তার তো তারই ছিল, আমি যদি তারকে লম্বা করি তাহলে এটা চিকন হয়ে যাবে। তার মনে কর তোর কাছে একটা চুইংগাম আছে, তো চুইংগাম টান দিলে চুইংগাম যদি লম্বা হয় তাহলে এটা কি হয়ে যাবে, চিকন হবে না। তাহলে সোজা কথা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। খেয়াল করিস, এখন নতুন রেজিস্ট্যান্স কত, নতুন রেজিস্ট্যান্স যদি এমন হয় রো, এই মান তো চেঞ্জ হবে না, এল হয়ে গেছে দ্বিগুণ, তার মানে হয়ে গেছে 2L, আর এ হয়েছে গিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো তার যদি দ্বিগুণ দৈর্ঘ্যের বানানো হয় তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে অর্ধেক, তার মানে এটা হচ্ছে হাফ এ হবে। তার মানে এটার মানে কি বল, এটা হচ্ছে নতুন রেজিস্ট্যান্স, তাহলে এটা কি হবে, এই যে দেখ, রো এল ডিভাইডেড বাই এ, তো উপরে কি গুণ আছে, উপরে আছে কি বল, ইনটু এই যে 2 আছে না, আর 2 এর আবার হাফ দিয়ে ভাগ করছি তাইলে আবার 2 হবে, তার মানে 2 ইন্টু 2 4 হবে। অর্থাৎ এই যে রো এল বাই এ এটা তো আগেও ছিল, তার মানে এই নতুন রেজিস্ট্যান্স হবে আগে যা ছিল তার 4 গুণ। প্লিজ মাথায় রাখিস, পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে তার যতটুকু লম্বা হয়েছে তারকে টেনে দ্বিগুণ করা হয়েছে, তাহলে রোধ কত হবে, রোধ 4 গুণ হবে। কেন,
দৈর্ঘ্যেও বাড়াইছি, প্রস্থচ্ছেদেও কমে গেছে। এটা বুঝিস? না 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 না, এ হাফ এল হবে না শোনা। এটা কে রে? মোহতাসিমাত মোমো। শোনা, একটু ফিজিক্সটা বুঝা পড়িস। এরিয়ার সাথে লেংথের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। এ হাফ এল হবে না, এ হাফ এই হবে। একটা কোয়ান্টিটিকে আরেকটা কোয়ান্টিটি দ্বারা রিপ্লেস করা যাবে না। এল 12 হবে, এল যদি 12 হয় তাহলে এ হাফ হবে। ক্লিয়ার? মিস্টেক করিস না কিন্তু। এই যে দেখছো আমার এমডি আসাদুজ্জামান, ওর কাছে এগুলো ওয়াটার রাইস বেটা, সাবাস বেটা। জান্নাত রাহা, ডিসেম্বর মাসটা আসলে তুমি চলে যাবা কক্সবাজার, ঠিক আছে? পরীক্ষাটা দিয়া একটা কক্সবাজার দৌড় দিবা, কক্সবাজার গিয়ে সাগরের পাড়ে বসে থাকবা। এত টেনশন জীবনে করছো, বুঝছো না? 1 মিনিট। তাসকিয়া তসমিন, আশরাফুল ইসলাম শিমুল, আমি ভূ সংযোগ বর্তনী আমার আগের ক্লাসে বুঝাইছি, তুমি আমার চলতরিতের ক্লাসটা দেখো, এই শুক্রবারের ক্লাসে আমি পড়াইছি। ইউনুস গাজী, দ্বারা আমি সুইচ অন অফটা বুঝাই দিতেছি। এই যে দেখ, এখন যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে স্যার সুইচ অন করে অফ করলে কি হবে, এগুলো আরও কিছু না, এগুলো কোনো অঙ্ক না। দেখ, মনে কর কি হইলো, তোদেরকে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিল এরকম, যে রেজিস্ট্যান্সের চেহারা হচ্ছে এই, তারপরে হচ্ছে এই, তারপরে এখান দিয়ে মামুর বেটা আরেকটা দিছে, তারপরে আরেকটা দিছে এই, তারপরে মনে কর যে এখান দিয়ে আরও দুইটা দিছে, আরও দুইটা দিছে, তারপরে মনে কর এই দিল। তো কিছে, এইখানে মনে কর আরেকটা রেজিস্ট্যান্স দিছে, দেওয়ার পরে এইটারে এইখানে এরম করছে। কঠিন রেজিস্ট্যান্স অনেক আছে। এখন যদি বলে যে সুইচ, মামুর বেটা এখানে একটা সুইচ আছে এই জায়গার মধ্যে K2, আচ্ছা ভালো কথা, সুইচ এইখানে একটা আছে, এটা হচ্ছে K1, আর সুইচ এখানে একটা আছে K3। তো হয়েছেটা কি, 3 জায়গায় 3টা রেজিস্ট্যান্সের জায়গায় 3টা সুইচ দিছে, কোনো সমস্যা নাই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ে। এই যে মনে কর যদি বলে K1 খোলা, K2 আর K3 বন্ধ, এটার মানেটা কি জানিস? এটার মানে হচ্ছে এই বাংলা টার্মটাতে সমস্যা। খোলা মানে কি জানিস? খোলা মানে হচ্ছে এটা খোলা, মানে এখান দিয়ে কারেন্ট যাবে না। এটার মানে হচ্ছে, তোরা একটা সোজা শব্দ মনে রাখিস, যদি বলে দে সুইচ খোলা, সুইচ খোলা, যদি এই শব্দটা বলে তার মানে মনে করবি কারেন্ট জিরো, এদিক দিয়ে কারেন্ট যাবে না। সুইচ খোলা মানে কারেন্ট বন্ধ, তার মানে আয়ের মান হচ্ছে 0, এদিক দিয়ে কারেন্ট যাবে না। আর যদি বলে যে সুইচ বন্ধ, তার মানে কারেন্ট যাবে, শেষ। তার মানে হচ্ছে এখান দিয়ে কারেন্ট যাবে, আই যাবে। তো ঠিক আছে, আমার সুইচ খোলা, তাহলে আমার সুইচ যদি খোলা থাকে এই হিসাবই করবো না আমি এটা, ওই মামুর বেটা বাসায় থাক, তো এইটাও বন্ধ এইটাও বন্ধ। যদি বলে ইফ সুইচ ইজ ক্লোজড, বন্ধ করে রাখছে, এই বন্ধ মানে বন্ধ না, এই বন্ধ মানে চলা। এখন যদি এইটাও বন্ধ থাকে এইটাও বন্ধ থাকে, এর মানে কি? এর মানে হচ্ছে শুধুমাত্র এইটার ভিতর দিয়ে কারেন্ট যাবে না, কিন্তু এখান দিয়া কারেন্ট ঠিকই যাবে। তার মানে এইটা হচ্ছে R1, এইটা R2, এইটা R3, এইটা হচ্ছে R4, আর ধর এটা হচ্ছে R5। তখন কি হবে? এই দুইটারে সিরিজ বানাবো, এই দুইটারে সিরিজ বানাবো, প্যারালাল বানাবো, এটার সাথে এটারে যোগ করে দিব, শেষ। আর যদি বলে না K2 খোলা, K1 বন্ধ আর K3 বন্ধ, তখন ওকে, তখন হচ্ছে K2 যদি বন্ধ খোলা থাকে, তাহলে এইটা আমি মাঝখানেরটা ধরবো না, আমি উপরেরটা ধরবো আর নিচেরটা ধরবো। ডান? পারা যাবে? পারবি? সোমবার দিন, আজকে তো শনিবার, সোমবার দিন আবার পড়াবে এগুলা, যেটা মানে কারো যদি আরও প্রবলেম থাকে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ওই যে রোধের ক্ষমতা বাইর করার বিষয়টা একটু বলেন। রোধের ক্ষমতা
সাইফ রাতুল, শ্রেণী ও সমান্তরালের ক্ষেত্রে ক্ষমতা নির্ণয়ে কি আলাদা সূত্রে ব্যবহৃত হয়? জীবনেও না। মাহিন ফাইজুল, শোনা একটা কথা মনে রাখবি, ক্ষমতা নির্ণয়ের সূত্র একটাই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। হ্যাঁ, তবে এই আই স্কোয়ার আর আসছে থেকে সেটা শোন। এটা কিন্তু সূত্রটা কিন্তু পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর সূত্র না। সূত্রটা হচ্ছে যে পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ ইনটু বিদ্যুৎ প্রবাহ। এটা হচ্ছে পাওয়ারের সূত্র, ভোল্টেজ ইনটু বিদ্যুৎ প্রবাহ, এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র। এই যে এটা হচ্ছে সূত্র। তাহলে স্যার আপনি যে বললেন আই স্কোয়ার আর, এটা কোত্থেকে? এই যে এটা ওহমের সূত্র থেকে। ওহমের সূত্র কি? আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু হচ্ছে আই আর। তো ওই যে ভি এর মান আই আর বসাই দিব। তো এই ভি এর মানটা যদি আমি আই আর বসাই, তারপরে যদি ইনটু আই বসাই, তার মানেই হচ্ছে পি এর মান হচ্ছে আই স্কোয়ার আর হবে। দ্যাটস ইট। এখন যদি তোরে বলে যে কোনো একটা বাতির গায়ে 100 ওয়াট আর 220 ভোল্ট লেখা, এটার মানে কি? এই প্রশ্নটা কেন যেন মনে বলতেছে আমার পরীক্ষায় আসবে। মনে কর এই প্রশ্নটা এত বেশি কমন যে পরীক্ষা একটা প্রশ্ন করলো যে কোনো বাতির গায়ে 100 ওয়াট 220 ভোল্ট লেখা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি দাঁড়া তোদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। এটার মানে হচ্ছে যে 100 ওয়াট আর হচ্ছে 220 ভোল্ট। এই 100 ওয়াট এটা হচ্ছে পাওয়ার, আর এই যে 220 ভোল্ট এটা হচ্ছে ভোল্টেজ। কোনোভাবে যদি লেখা থাকে শিরিন আক্তার আডি থেকে, বুঝলা না কেন? কি রে ভাই, খাইছে রে। আরাফাত ইয়াসির, আমি তো আমার কথাও শুনবো, তোমাদের কথাও শুনবো। সুবর্ণা আক্তার, শর্ট সার্কিটের ব্যাপারটা নিয়ে আমি আলাদা টিউটোরিয়াল বানাবো একটা, যেটার টাইটেল থাকবে শর্ট সার্কিট। আমি এটা তোমাদেরকে দিব, টেনশনের দরকার নেই। কারণ শর্ট সার্কিটটা এমন একটা টপিক, এটা যে পরীক্ষায় আসবে এটার সম্ভাবনা 1%-এর কম, কিন্তু এটার সম্ভাবনা 98%। তাই আমি আগে বেশি সম্ভাবনাগুলো পড়াচ্ছি, যেগুলো একটু মিসেলেনিয়াস টাইপের, মানে একটু অন্যরকম, এগুলা নিয়ে টিউটোরিয়াল বানায় তোমাদেরকে দিব। আমি তোমাদেরকে আজকে পরীক্ষার পরে রাতের বেলা ত্রিকোণমিতির একটা ক্লাস দিব। ত্রিকোণমিতির ক্লাস অলরেডি ইউটিউবে আছে, আমি দিয়েছি। আজকে এই ত্রিকোণমিতির ক্লাস দেখলে তোমার 8.3 করতে সুবিধা হবে। আগে এইটা বুঝো, এই পি মানে কি? এই পি মানে হচ্ছে ক্ষমতা। 100 ওয়াট মানে হচ্ছে যে এই বাতি 1 সেকেন্ডে 100 জুল শক্তি কনভার্ট করে। কি কনভার্ট করে? শক্তি। মানে কি? ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রিসিটি ব্যবহার করে ও হিট এনার্জি আর হচ্ছে লাইট এনার্জি প্রডিউস করে। অর্থাৎ ও প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি কনভার্ট করতেছে। এটা 100 ওয়াটের ব্যাখ্যা। আর 220 ভোল্টের ব্যাখ্যা হচ্ছে যে এমন কোনো ভোল্টেজের মাঝখানে ওকে যদি আমি বসাই, যেই ভোল্টেজটা 220 ভোল্ট, তখন এই বাতিটা সবচেয়ে বেশি পরিমাণে কাজ করবে। পরীক্ষা এটা আসবে যে কোনো বাতির ক্ষমতা 100 ওয়াট মানে বাতিটা 1 সেকেন্ডে 100 জুল শক্তি কনভার্ট করে, মানে রূপান্তরিত করে। আর 220 ভোল্ট মানে হচ্ছে এই বাতিটাকে 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করলে সেটি সবচেয়ে বেশি আলো বিকিরণ করবে। এখন যদি বলে যে এই বাতির ক্ষমতা কত, রোধ কত, এই বাতিটার রোধ কত, তাইলে কি হবে? এই বাতির রোধ কত? আমার কাছে পি আছে, ভি আছে, লাগবে আর। তার মানে আমি জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তার মানে আমার রেজিস্ট্যান্স আর মানে হচ্ছে ভি স্কোয়ার বাই পি। তার মানে হচ্ছে এটা হবে 220 স্কোয়ার বাই 100। শেষ। যদি বলে এই বাতির ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে, তাইলে আমি বলবো যে পি ইকুয়াল টু ভি আই। তার মানে আই মানে হচ্ছে পি বাই ভি। শ্বাস।
প্রত্যাশা, উত্তম পরিবাহক মানেই হচ্ছে ভালো পরিবাহক, ধাতু হচ্ছে উত্তম পরিবাহক। ঠিক আছে, থ্যাংক ইউ। এবি কাইয়ুম, যদি বলে সুইচ খোলা মানে সুইচ অফ, আর যদি বলে সুইচ বন্ধ তার মানে সুইচ অন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফারিন তাসনিম সুহি, থ্যাংক ইউ সোনা। আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি, থ্যাংক ইউ। ইউনুস গাজী, তোমরা আমার একটু বলো তোমাদের আর কোথায় সমস্যা বলো। গ্যাঞ্জামলা সার্কিট যেগুলো আমাকে লেখছ, একটা সার্কিটও সমস্যা না, বলো আমারে। তোমাদেরকে এই যে দেখো, আমার মিজানুর রহমান মুন্না, আমার চন্দনা মজুমদার, ওরা অঙ্কের অ্যান্সার করে শেষ করে ফেলতেছে। উত্তম পরিবাহকের রোধ কি শূন্য কিনা? তাসবিদ, তুমি একটা মারাত্মক প্রশ্ন করছো শোনা। পরিবাহক যতই হোক ভালো, এদের ভিতরে রোধ থাকবেই। রেজিস্ট্যান্স ছাড়া পরিবাহক সম্ভব না। ও যত উত্তম পরিবাহী হোক, ওর ভিতরে রেজিস্ট্যান্স থাকবেই। থ্যাংক ইউ। আশরাফ সালাম, তুল্য ক্ষমতা হচ্ছে নাফিস রাকিব। শোনা, কারেন্ট ডিভাইডার রুল নিয়ে আমি ব্যাখ্যা করছি, প্লিজ মাথায় রাখিস। কারেন্ট ডিভাইডার রুলটা কোন জায়গার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে সিরিজ বর্তনীর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কারণ সিরিজ বর্তনীতে, সরি প্যারালাল সার্কিটের জন্য, কারণ প্যারালাল সার্কিটে ভোল্টেজ এক থাকে, কারেন্ট ভাগ হয়ে যায়। তো প্যারালাল সার্কিটের জন্য কেন কারেন্ট ভাগ হয় এটার ব্যাখ্যা আমি সিডিআরতে দিছি, তোরা একটু দেখিস। শাহিদা সুলতানা, আচ্ছা আশরাফুল ইসলাম শিমুল, তুই গ্রুপে পোস্ট করে দিস। কথা, তুমি ওই যে পরিবাহিতা আর হচ্ছে রোধকত্ব, এটার ক্ষেত্রে একটু মাথা রেখো। আমি তোমাদেরকে একটু বলি, তোমাদের এই যে পরিবাহিতা যেটা রোধকত্ব, ওটা হচ্ছে সিগমা। এটা প্লিজ মাথায় রেখো, এটা মাথায় রেখো। অনেকে এটা নিয়ে টেনশন করে। যেটা পরিবাহকত্ব, যেটা পরিবাহকত্ব, হ্যাঁ, এই পরিবাহকত্ব, এই কথাটা, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। পরিবাহকত্ব এটা হচ্ছে রোধের উল্টা রাশি, সোজা হিসাব। তার মানে পরিবাহকত্ব হচ্ছে জি, এই জি মানে হচ্ছে 1/R। এবার যদি কোনো একটা কিছু রেজিস্ট্যান্স দেওয়া থাকে, পরিবাহিত কত 1/R, এবং জি এর একক হচ্ছে পার ওহম মানে সিমেন্স। তার মানে এটা যদি 1/R হয় তাহলে এটা হবে 1/ওহম, এবং এইটার একক হচ্ছে সিমেন্স, সিমেন্স এস। এগুলো বইয়ের মধ্যে নাই, আগের বইয়ে ছিল। আর যেটা রোধকত্ব, রোধকত্ব যেটা হচ্ছে রোধকত্ব, এইটা হচ্ছে সিগমা। এই সিগমা মানে হচ্ছে 1/ρ। তো রো মানে কি? আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। তাহলে সিগমার একক হচ্ছে ওহম মিটার ইনভার্স 1। ক্লিয়ার? ডান, ডান, পারা যাবে, কোনো সমস্যা না। বলো। মাসুদ, তড়িতের সিস্টেম লস। নুসরাত আলম, তড়িতের সিস্টেম লসটা হচ্ছে ওই যে যখন অভ্যন্তরীণ রোধ থাকবে, অর্থাৎ হারানো ভোল্টেজ থাকবে, ওই হারানো ভোল্টেজটা থাকলেই মানে হচ্ছে সেখানে তড়িতের সিস্টেম লস হবে। মানে হারানো ভোল্টেজটাই হচ্ছে যে আই ইন্টু আর। এই আর যতটুক থাকবে, আর এর সাথে আই আর হিসাব করলেই আমার হচ্ছে হারানো ভোল্টেজ বের হবে। আর যখন তড়িতের সিস্টেম লস একটা বিশাল বড় শব্দ। মনে করো যে আমি যদি এমন কোনো তার ব্যবহার করি যেই তারের রোধকত্ব বেশি, তাহলে আমার ইলেকট্রিসিটি বেশি খরচ হবে। আবার আমি যদি দূরে কোনো জায়গায় বিদ্যুৎ পরিবহন করাই, তাহলে সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করাইলে ওই তাপ বেশি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হইলে তড়িৎ খরচ বেশি হবে। আবার মনে করো অনেকে প্রশ্ন করবে, স্যার লোডশেডিং মানে কি? লোডশেডিং মানে হচ্ছে একটা ভলান্টারি অ্যাক্টিভিটি, যেখানে পাওয়ার প্ল্যান্ট আছে, ওরা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে বিভিন্ন এলাকায় কত মেগাওয়াট দিবে এটার হিসাব জানে, যে এই এলাকায় এত যাবে, ওই এলাকায় এত যাবে, এই এলাকায় এত যাবে। এখন কোনো এলাকায় যদি বিদ্যুৎ প্রবাহ বেশি দিতে হয়, তাইলে ওর উৎপাদন কম। এই কারণে এই পাওয়ার প্ল্যান্ট যারা মেনটেন করে, ওরা এক পাশের কারেন্ট বন্ধ করে আরেক পাশে দেয়।
এটা ওরা ইচ্ছা করেই করে, এবং এটাকে লোডশেডিং বলে। এক পাশে কারেন্ট অফ রাখলো আধা ঘন্টা, এদিক দিয়ে কিছু মেগাওয়াট বাঁচাইয়া আরেক দিকে পার করে দেয়, এটার নাম হচ্ছে লোডশেডিং। শিহাত মাহমুদ, এই চ্যাপ্টার থেকে পরীক্ষার জন্য কোন ম্যাথগুলো বেশি করবি? তোরা হচ্ছে ওই যে রেজিস্ট্যান্সওয়ালা ম্যাথগুলো বেশি করবি। মনে কর যে একটা সার্কিট আঁকায়া দিবে, সার্কিট আঁকায়া বলবে যে কোনটার মানে কি প্রশ্ন করবে, দুইটা সৃজনশীল কি প্রশ্ন করতে পারে। ক নাম্বারে সংজ্ঞা চাইবে, খ নাম্বারে এমন কিছু একটা বলবে যে তারকে লম্বা করে দ্বিগুণ করলে রেজিস্ট্যান্স কত হবে, এই এক প্রশ্ন। অথবা বলতে পারে যে বাতির গায়ে এত এত লেখা আছে, তাইলে রেজিস্ট্যান্স কত, আই কত, ভি কত, মানে 2 নাম্বারের জন্য যা করতে পারে। 3-এর জন্য ওই রেজিস্ট্যান্স থেকে অঙ্ক দিবে, বলতে পারে এটার তুল্য রোধ কত। তুল্য রোধের অঙ্ক নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, তোরাও কোনো প্রশ্ন নেই, কারণ তুল্য রোধের অঙ্ক সব পারিস, আমার ধারণা, আমার বিশ্বাস। 4 নাম্বারে একটু ক্রিটিক্যাল মারতে পারে, যদি ইচ্ছা করে ক্রিটিক্যাল একটা প্রশ্ন করার। কি প্রশ্নটা করতে পারে যে উমুক রোধের ভিতর দিয়া ক্ষমতা কত। তো ক্ষমতার অঙ্ক কি কোনো বিষয় নাকি? ক্ষমতার অঙ্ক তো বিষয় থাকার কথা না। মনে কর যদি এরকম একটা প্রশ্ন করে যে এই অঙ্কটা আমি আগেও দেখাইছি, খেয়াল করিস, এটা আমি আগেও দেখাইছি, যে মনে কর এইখানে আছে হচ্ছে এর মান হচ্ছে কত দেওয়া, 10 ভোল্ট। তো মনে কর এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, তারপরে এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে আরেকটা, আর এইখানে একটা। তো এই জায়গা দিয়া এরকম করে দিল। তো দিয়া যদি এমন বলে যে এইটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, যদি এমন প্রশ্ন করে যে স্যার R1-এর ভিতর দিয়া কত বিদ্যুৎ যায়, প্রথম প্রশ্ন। R4-এর ভিতর দিয়া কত বিদ্যুৎ যায়, R5-এর ক্ষমতা কত, R3-এর ক্ষমতা কত, I1-এর ক্ষমতা কত, এই অঙ্ক আমি করাইছি। প্লিজ লাগে একটু বুঝিস, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এইটার জন্য প্রযোজ্য। কিন্তু যদি আমাকে R3-এর ক্ষমতা বাইর করতে বলে, তাহলে R3 যেই রেজিস্ট্যান্সের মধ্যে আছে, এই যে এইটার ক্ষমতা এটার ভোল্টেজ বাইর করা লাগবে। তারপরে এই R3-র ভিতর দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে সেই আই বাইর করা লাগবে। তখন আমি সূত্র বসাবো P = I²R। পারবি না? P = I²R পারবি না? বর্তনীতে কোনো বিন্দুর বিভব আর বিভব পার্থক্যের বিষয়টা, মুহতাসিম হাসান, বিন্দুর বিভব আর বিভব পার্থক্যটা আমি গত লাইভ ক্লাসে ব্যাখ্যা করেছি চলতরিতের বেসিক কনসেপ্টের ভিডিওতে, তুমি একটু দেখো, সেখানে আমি ভূতরঙ্গ এবং ভূমির কানেকশনটাও ব্যাখ্যা করছি। সায়ম খান হিমেল, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে দিনাজপুর বোর্ডের প্রশ্নটা বেশি কঠিন করে অন্য বোর্ডের চাইতে, এবং ক্যাডেট কলেজগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে সামহাও বরিশাল ক্যাডেট আর ফৌজদারহাট ক্যাডেট একটু বেশি কঠিন প্রশ্ন করে। মানে আমার কাছে তো কঠিনের মাপকাঠি কি, আমি তো দেখলে বুঝি প্রশ্নগুলো কেমন করে, কিন্তু বাকি তুলনা করলে বোঝা যায় যে দিনাজপুর বোর্ডের প্রশ্নগুলো একটু টাফ হয়। প্রিন্স রিফাত আলামিন, এ বাড়াইলে এল কমবে না, এর সাথে এল এর সম্পর্ক না, এল এর সাথে এ এর সম্পর্ক। তুমি যদি এ বাড়াইয়া দাও তাহলে এল কমতে পারে একই দৈর্ঘ্যে। পরিবাহকত্বের একক হচ্ছে পার ওহম বা সিমেন্স। থ্যাংক ইউ। ফাহিম, পারবি না? আচ্ছা, দিনাজপুর বোর্ডে একটু কঠিন প্রশ্ন করে, ইজি। আচ্ছা, এইবার সাদেকা ইয়াসমিন, এটা আমি করে দিছি, এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা আমি করে দিছি, সোজা জিনিস, যে এইটার আই বাইর করবা, I = V/R, এই যে V আর এই R দিয়ে আই বাইর করবা, তখন P এর সূত্র হচ্ছে I²R1, শেষ।
এই টোটাল রেজিস্ট্যান্সের আর তুল্য রোধ বাইর করবা, তুল্য রোধ বাইর করে এটা দিয়ে ভাগ করবা, তাহলে আয়ের মান বের হবে। এইটার আই বের করবা, এইটার আই বের করবা, শেষ। এই অঙ্ক আমি করাইছি, আমি তোমাদেরকে দিব, চিন্তা করো না, আমি তোমাদেরকে দিব। এখন পরীক্ষাটা দাও, আজান হচ্ছে, সোমবার দিন ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আমি তোমাদের গ্রুপের বাকিদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আল্লাহ হাফেজ।